গতদিন এই নিয়ে কথা বলেছিলাম নয়া উপনিবেশিক তত্ত্ব। প্রতিক্রিয়া দেখলাম যে এটা আমার দর্শক শ্রোতাদের কানে খুব ঠিক মতন পৌঁছতে পারেনি। সেজন্য আর একবার চেষ্টা করব এটা তাদেরকে পৌঁছানোর জন্য। নামের মধ্যেই দেখতে পাচ্ছেন নয়া উপনিবেশিক তত্ত্ব, মানে পুরো আলাপটা করতে হবে আপনাকে। উপনিবেশ না জানলে উপনিবেশ তত্ত্ব জানা যাবে না। উপনিবেশ তত্ত্ব মানে উপনিবেশ যে সময় থেকে যে সময়, সেই কালটাকে বলা হয় 1607 থেকে শুরু করে 1945। 1607 এটা প্রায় শতভাগ কমিউনিস্ট কিন্তু বলতে পারবে না। এত সাল দিয়ে যেটা বলা যায় তারা জানে না। কারণ একটা কারণ অন্তত বলে রাখি, কমিউনিস্টের কারণের মূল সমস্যা হলো, কমিউনিস্ট সমস্যা মানেই হলো, কমিউনিস্ট শব্দটা মানেই হলো স্টালিন। কমিউনিস্ট যা বলে, যারা যা কিছু বলে তারা স্টালিনের ভাষ্যটাই বলে প্রায় শতভাগ। তারা মার্ক্সের বই পড়েছে সরাসরি, মূল বই, না লেনিনের লেখা পড়ছে। বেশিরভাগই তারা যে ভাষ্যটা শিখেছে এটাকে বলে সেকেন্ডারি, অর্থাৎ মূল মার্ক্সের বক্তব্য না, মূল লেনিনের বক্তব্যও না, সেকেন্ডারি। মার্ক্স লেনিন বুঝছে বলে স্টালিন যা বলছে ওটাই মার্ক্সবাদ। সো ইটস সেকেন্ডারি ভার্সন। তার উপরে আবার স্টালিনের ভার্সনটা বুঝে বিভিন্ন দেশের কমিউনিস্টরা, বিশেষ করে লন্ডনের এই যে লেবার পার্টির কমিউনিস্টরা যা বলছে এটা হলো কমিউনিস্ট ভার্সন। এই যে জিনিসটাকে বলতে পারবে না, তাহলে নয়া উপনিবেশ কেন? কথা খেয়াল করে, 1945-এ সমস্ত দুনিয়া থেকে, দুনিয়ার সমস্ত কোণা থেকে সমস্ত উপনিবেশ, কলোনি উঠে চলে যাচ্ছে। এরপর থেকে 1945-এর পর থেকে যে যুগটা শুরু হচ্ছে, এটা কি উপনিবেশ, এটা কি কলোনির সময়? স্টালিন দাবি করছে হ্যাঁ, দুনিয়ার সমস্ত কমিউনিস্টরা দাবি করছে হ্যাঁ। প্রমাণ? তারা যদি দাবি না করে তাহলে এখনো এই সময়টাকে, 45 সালের পরের সময়টাকেও কেন উপনিবেশ আমল বলতেছে? কথা খেয়াল রাখেন, ওরা যে এটাকে উপনিবেশ বলছে তার প্রমাণ কি? কারণ 45 সাল পর্যন্ত তো উপনিবেশ ছিল, কলোনি ছিল। 45 সালের পরে তো আর কলোনি নাই। 45 সালের পর থেকে যেটা আছে ক্রমশ ছেড়ে যেতে যতটা সময় লাগে। আমি আগে একদিন আপনাদেরকে ইতিহাস দিয়েছি। যেমন ধরেন যে ইন্ডিয়া থেকে, অবিভক্ত ইন্ডিয়া থেকে ব্রিটিশের কলোনি মাস্টার এরা চলে গেছে 47 সালে। পুরো এশিয়া থেকে 60 সালের আগে সব শেষ। আফ্রিকা থেকে 60 থেকে 65 একটা ঝোঁক আছে, 80 থেকে 85 একটা ঝোঁক আছে, আর শেষ খালি বাকি ছিল একটা দক্ষিণ আফ্রিকা, 94 সালে ওটাও গেছে কোনো না কোনো ভাবে। আর এর মাঝখানে রয়ে গেছে ল্যাটিন আমেরিকা, তারাও এরকম 65-র আশেপাশে সব ছেড়ে চলে গেছে। সার কথা হচ্ছে উপনিবেশ ছেড়ে চলে যাচ্ছে 45-এর পরের যুগটা। কিন্তু তারপরেও এই কমিউনিস্ট এটাকে উপনিবেশবাদ বলছে কেন? মানে হলো পরের যুগটা কি হয়েছে, 45 সালের পরের দুনিয়াটা কি হয়েছে এসব তাদের জানা নাই। কার জানা নাই? সুনির্দিষ্ট করে স্টালিনের জানা নাই, ব্যাখ্যা করতে পারে নাই, আর ভয়ে বলে নাই। ভয়ে কেন? না জানি বাপু কি বলতে কি বইল হেলাই, যদি আমার কথার সাথে লেনিনের কথা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। মনে রাখবেন, লেনিনকে যে একদম পূজা, উস্তাদ, গুরু বলে মনে করে এই লোকটার 1 নম্বর লোকটার নাম হলো স্টালিন। এবং সত্যি সত্যি লেনিন থেকে এই প্রশ্রয় দিত। তার অবদানও, স্টালিনেরও অবদান কম না। পার্টির ভিতরে যখন চান্দা তোলার কোনো যোগ্য লোক নাই চান্দা জোগাড়ের, স্টালিনই একমাত্র চাঁদা তুলে আনতে পারতো পার্টির জন্য। এবং সেই জন্য তার নামে যে কত মামলা ছিল। একসময় এমন অবস্থা হলো, দলের মিটিং এ লেনিন বাধ্য হলেন যে এই চাঁদাবাজির অভিযোগে তার নামে যে মামলা, এই অভিযোগে তাকে পার্টি থেকে বহিষ্কার করতে হবে, এবং বহিষ্কার করে দিলেন। কিছু করার ছিল না, এত বেশি তার নামে রাষ্ট্রীয় অভিযোগ, এত বেশি, এবং নিজ দলের ভিতরে তার বিরুদ্ধে লোক তৈরি হয়ে গেছে। সাময়িকভাবে একটা সময় লেনিন তাকে বহিষ্কার করে দিচ্ছে। তো অন্যরা তো আসে না, একদিক থেকে ধরলে একালের মতন চাঁদাবাজি না, পার্সোনাল কাজে লাগানো, ওই অর্থে বলছি আমি কথাটা।
দলটা চালাতে তো এক ধরনের চাঁদা লাগে, অর্থ লাগে। এই অর্থ কয়জন জোগাড় করছে? সেই অর্থে সে চরমতম অনুগত লোক লেনিন। এই কারণে লেনিন তাকে সেক্রেটারি বানাইছিল। কমিউনিস্ট পার্টির সেক্রেটারি কিন্তু বাংলাদেশের সেক্রেটারি বলতে, দলের সেক্রেটারি বলতে যা বোঝায় তা না। কমিউনিস্ট পার্টির সেক্রেটারি মানে হলো, আপনারা অনেক খেয়াল করছেন বা করেন নাই, আমাদের এখানে পার্টি বানানোর টেন্ডেন্সি হলো, দল বানানো, পার্টি বলবো না, দল বানানোর টেন্ডেন্সি হলো প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে, একটা প্রেসিডেন্ট থাকে, একটা সেক্রেটারি থাকে। কমিউনিস্টের চিন্তায় দুইটা থাকে না, একটাই থাকে, সম্পাদক। বড় যে সম্পাদক মন্ডলীর সভাপতি বলে একটা কিছু থাকে, কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি দুইটাই থাকে না। জামাতের স্টাইল যেমন একটাই থাকে, সভাপতি। সেক্রেটারি যে ওটাও সভাপতি ঠিক করে দেয় কে সেক্রেটারি হবে। আর পলিটিক্যাল পার্টির ধারণা হলো ওখানে একটা পলিটিক্যাল প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে। বিএনপির এই সিস্টেম, আওয়ামী লীগের এই সিস্টেম। তাহলে সভাপতি আর সাধারণ সম্পাদক দুইটা রাখে না, এটা হলো তার মানে কমিউনিস্ট পার্টির কাছে, অরিজিনাল কমিউনিস্ট পার্টি গুলার কাছে সেক্রেটারি জিনিসটা জাস্ট পার্টিতে কি হচ্ছে তার একটা সেক্রেটারি, সে সম্পর্কে কথাবার্তা বলার লোক, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার লোকটা, সিদ্ধান্ত নেওয়ার লোকটারই যে সম্পাদক মন্ডলী, ওইটা হলো আসল। বিএনপির ভাষায় বলতে গেলে স্থায়ী কমিটি মিটিং, সম্পাদক মন্ডলী যেটা, এটা আসল। তো কমিউনিস্ট চিন্তার ভিতরে এই জন্য প্রেসিডেন্ট সেক্রেটারি ধারণা নাই, প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়া কমিটি বানাতে হবে এই ধারণাটা নাই। অর্থাৎ সেক্রেটারিটা কেবলমাত্র কাগজপত্র যার কাছে আছে। একটু মিল পাইবেন, এনসিপির আক্তার যেরকম সবচেয়ে কম ভোকাল, মূল্য থেকে নাইদ, মূল্য থেকে আসিফ ভুইয়া, মূল্য থেকে কুমিল্লার হাসান, বুঝে গেছে। কিন্তু সেক্রেটারি তো আক্তার না, আক্তারের গুরুত্ব নাই। আক্তার তো অফিস সেক্রেটারি, এই যে সেক্রেটারি বলতে অফিস সেক্রেটারির মতন, কাগজপত্র যা আছে যা মুখে মুখে বলবে। এই হলো কমিউনিস্টদের সেক্রেটারি ধারণা। ওকে, আমি অনেক দিকে ছড়িয়ে গেছি, আবার আসি শুরু করে। তাহলে উপনিবেশ দিয়ে 45 সালের পরের দুনিয়াকে ব্যাখ্যা করার এই যে স্টাইল, গাধামি বললে এটা কম বলা হবে। মানে হলো স্টালিনের ভয় ছিল আমি যদি নবনিবেশ, মানে কি আগেরটাই এটা নতুন করে আইছে, এটা বলার সুবিধা হলো উপনিবেশ শব্দটার কি এর অর্থ আমাকে ব্যাখ্যা করতে হবে না। উপনিবেশ কলোনিতে আগে ছিল। আপনার নাম কি? আমি এলাম নতুন বউ, এটা কোনো কথা হইলো? আপনি নতুন বউ বিয়ে করে আসছেন বাসায়, এটা বুঝলাম, আপনার নাম থাকবে না? নতুন বউ বলার সুবিধা হচ্ছে আপনার নতুন নামটা কিন্তু আপনাকে বলতে হবে না। এই নিয়ম নয়া কথাটার সুবিধা হলো এটা। আচ্ছা, এবার প্রশ্ন করেন, যেখানে 45 সালের পর থেকে 45 সাল থেকে সমস্ত উপনিবেশ উঠে যাচ্ছে, আপনি নয়া উপনিবেশ কোথায় পেলেন? এবং এটা স্টালিন সাহেব জানতেন না? আমি বহুবার একই কথা বলেছি। 45 সালে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জোটে ঢুকার জন্য স্টালিন এই জোটে ঢুকার জন্য লিখিতভাবে সাইন করছিল 1942 সালের 1 জানুয়ারি। 42, আচ্ছা এটা কিন্তু বাংলায় 42। 1942 সালের 1 জানুয়ারি যে কাগজের স্টালিন সই করেছিল সবার সাথে, আমেরিকার নেতৃত্বে এটা জোট হবে, সেই জোটে লেখা ছিল, সে কাগজপত্রে লেখা ছিল যে আমরা যদি যুদ্ধে জিতি, মানে হিটলার গ্রুপ যদি হেরে যায়, তাহলে দুনিয়া থেকে সবাইকে, সমস্ত কলোনি মাস্টারকে নিজ নিজ কলোনি ছেড়ে চলে যেতে হবে। এই কাগজে সই করেছিল স্টালিন 1942 সালের 1 জানুয়ারি। তার মানে উনি জানতেন, এই কথা বললে তা মানব না আমরা। তার যে কাগজে উনি সই করে আসতেছেন যে কলোনি তুলে নেওয়া, উঠাই দেওয়া হবে, সেই লোক আবার এই তত্ত্ব দেয় কেন? আর এই তত্ত্ব ফেরি করে কেন কমিউনিস্টরা? করে এই জন্যই যে 45 সালের পরে দুনিয়াটা কি হয়েছে, এটা কি হচ্ছে এই সম্পর্কে কোনো ধারণা, সাহস করে গুছায় বলবে এই মুরদ ছিল না স্টালিনের। সবচেয়ে খারাপ ভাষায় বললে এইভাবে বলতে হবে, যেহেতু মুরদ নাই তার সবসময় ভয় ভয়ে থাকতো, কি জানি কি বলতে কি বলে আলাই, এবং এটা যদি লেনিনের বিরোধী হয়ে যায় তাহলে তো মাইসি আবার ছুলে ফেলাইব। তাহলে এমন সীমার মধ্যে থাকে লিখবো যেটা আমরা ধরতে না পারে। এই জন্য নয় উপনিবেশ, এই যে উপনিবেশ কথাটা রাখতেছে। আবার 42 সালে 1 জানুয়ারিতে এমন কাগজে সই করতেছে, ওই কাগজে লেখা আছে এই 1 জানুয়ারির কাগজটাই হলো জাতিসংঘের জন্ম ঘোষণার কাগজ।
ওই কাগজে লেখা আছে আমরা যদি যুদ্ধে জিতি তাহলে দুনিয়া থেকে যারা যারা কলোনি দখল করে আছে তারা সেই দখল ছেড়ে চলে যাবে আপোষে। বাংলাদেশের কোনো গান্ধীকে লাগবে না, ভারত ছাড় আন্দোলন বললে একটা তথাকথিত কোনো গল্প মারতে হবে না, আমরা নিজেরাই চলে যাবো ব্রিটিশরা। এই কথা লেখা ছিল যেখানে, সেই কাগজে সই করার পরে স্ট্যালিন কেমনে আবার নয়াবিনিবেশের তত্ত্ব দেয়, আর কমিউনিস্টরা আবার ঘুরে ফিরে সেই নয়াবিনিবেশের ভিতরে যায় কেন? যায় এই জন্য, এইটা হচ্ছে তাদের অযোগ্যতা। স্ট্যালিনের অযোগ্যতাই তাদের অযোগ্যতা। কারণ এই 45 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 80 বছর পার হয়ে গেছে, এরপরে দুনিয়া কি ঘটছে এটা ব্যাখ্যা করতে পারে না তারা, পারে না বলে ওটা এখনো উপনিবেশই আছে, ওই তত্ত্বের ভিতরে ঢুকছে। এত কথা বললাম কেন? বললাম এই জন্য, এই নয়া তত্ত্বটাকে বেশি জোরদার করছে যারা এখনকার তরুণদের চোখে। এক লোক আছে দীপেশ চক্রবর্তী, শিকাগো ইউনিভার্সিটির মাস্টার, এবং তার কিছু চালা আছে বাংলাদেশে, ভয়ানক চালা। এরা নয়া উপনিবেশ ছাড়া কথাই বলতে পারে না, মুখ দিয়ে কথা বলতে গেলে 5টা বাক্য যদি বলে, 5ম নম্বর বাক্যের ভিতরে অবশ্যই উপনিবেশ কথাটা এসে যাবে, বলতেই হবে তাদেরকে, কারণ এর বাইরে তারা অন্য কিছু শেখে না। এতক্ষণ ধরে যে কথা বললাম, 80 সালের পর থেকে, 45 সালের পর থেকে এখন পর্যন্ত 80 বছর হয়ে গেছে। শুধু তাই না, ওটা ছিল আমেরিকান নেতৃত্বে একটা দুনিয়া, সেই যুগটাও পার হয়ে গেছে, এখন চীনের নেতৃত্বের দুনিয়া হওয়ার সময় হয়ে গেছে। এরপরেও তাদের উপনিবেশ তত্ত্ব রয়ে গেছে। এবার বুঝছেন কেন তারা পিছিয়ে থাকবে, কেন তারা অযোগ্য, আকান্যা, দুনিয়াটা কি হচ্ছে বলতে পারবে না। আর একটা স্টালিনের অযোগ্যতার উদাহরণ দেই, এই যে এখনো কমিউনিস্টরা বলতে পারে না আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকটা কি আসলে, অথচ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের জন্ম নেওয়ার যে মিটিং, এই জন্মের মিটিং এ 1944-45 সালে এইখানে স্টালিন প্রতিনিধি পাঠিয়েছিল, সমস্ত নোট ফোট শুনছে নিশ্চয়, শিখছে নিশ্চয়, ফিরে এসে স্টালিনকে বলছে নিশ্চয়, কিন্তু স্টালিন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হয় নাই। কিন্তু কেন হয় নাই? ওই জন্ম ঘোষণার সভাতে 22 দিনের সভা হয়েছিল একটানা, ওখানে কি জানছেন জেনে আপনি মেম্বার হলেন না কেন? হলেন না ভালো কথা, কিন্তু হলেন না কেন তা ব্যাখ্যা দিবেন না? স্টালিন কোনো ব্যাখ্যা দেয় নাই কেন? হাফ পেজ কোনো লেখাও লিখে যায়নি কেন? এখনো কমিউনিস্ট মারা না আপনারা? কেন নয়া উপনিবেশ বলে আবার পুরানটা 45 সালের আগের কাহিনীর ভিতরে ঢুকে যান কেন? ওর ভিতরে সমস্ত ব্যাখ্যা আপনাদের আছে, পরের দুনিয়াটা কি হইতেছে আপনি ব্যাখ্যা করতে পারেন না কেন? এইটার উপরে চলতেছে কমিউনিস্টগিরি, এখন সমস্ত নইসেন্স তৈরি করতেছেন আপনারা। আর কত পরের দুনিয়াটা কি হয়েছে আপনি বলতে পারেন না? কেন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হন নাই বলতে পারেন না? আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক খায় না মাথায় দেয় তাও বলতে পারেন না? নিপাত যাক বলেন এটাকে, ইদানিং আবার নিপাত যাক থেকে সরে এসে না ওটা সুদখোর প্রতিষ্ঠান। ভাষ্য বদলালে হবে? আপনার মূল কথাটা যদি না বলতে পারেন, না শিখতে পারেন, তাহলে অন্তত কমিউনিস্টের দোহাই দিয়া, স্টালিনের দোহাই দিয়ে আবজাব বুকেন না, অন্তত এটা বন্ধ করেন। যে কথা বলতেছিলাম, এই যে উপনিবেশ কথার উপরে এত গুরুত্ব দেয় কেন? এই দীপেশ সবচেয়ে ক্ষতিকর কাজটা করেছে এই দীপেশ। এই দীপেশদের গুরু হলো রণজিৎ, মূল গুহ রণজিৎ গুহ। রণজিৎ গুহর শিষ্য হলো দীপেশ, একটা শিষ্য হলো দীপেশ, আর বাংলাদেশে আরেক শিষ্য আছে, ওই যে হিস্ট্রি প্রফেসর, যে আবার আমাদের মির্জা ফখরুলের গুরু। মির্জা ফখরুল যতগুলো গণতন্ত্র কথা বলে, কমিউনিস্ট বুঝছে বলে মনে করে, এটা হলো ওইটা। তো এই দুই তত্ত্ব দিয়া রণজিৎ গুহ এখন অস্ট্রেলিয়ার কোন এক ইউনিভার্সিটিতে পার্মানেন্ট চাকরি বাকরি লইয়া অনেক গাইডে বসছে। সার কথাটা হলো এই যে তারা তো বলতে পারতেছে না যে কেন এখনকার দুনিয়াটা পরের দুনিয়াটা কি হলো, এটা কেমনে ব্যাখ্যা করব? এটা যদি তারা অন্তত বুঝতে পারে পরের দুনিয়াটা কি হয়েছে আমরা বলতে পারবো না। এবার এর সাথে মিশাচ্ছে যে জিনিসটা, আমরা কমিউনিস্টটা বালা কেন বালা? তো আমরা পুঁজিবাদ করি না, আমরা খুব বালা। পুঁজিবাদ খুব খারাপ জিনিস, গন্ধ আসে। এই জন্য আমি বলছিলাম যে পুঁজিবাদ করেন, প্রতিদিন বাসায় গিয়ে যে ভাতটা খান, ওই প্রত্যেকটা ভাতের মধ্যে পুঁজিবাদ আছে। ওই ভাত খান কেন বলতে পারবো না।
তো পুঁজিবাদী বলতে হবে তাকে। আর একটা প্রশ্ন যেটা বলেছি আমি, যে 45 সাল থেকে এই পর্যন্ত 80 সালেরও বেশি হবে, আমেরিকার নেতৃত্বের দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে, নতুন নেতৃত্ব চীনের নেতৃত্বে আসতেছে। আপনারা এখন পর্যন্ত ছাড়তে পারলেন না, ওটা কি হয়েছে বলতে পারলেন না, উপনিবেশবাদের মধ্যে থেকে গেলেন। ইদানিং কেউ কেউ আছে, তার একটা কবিতা কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাকে এই উপনিবেশবাদ তত্ত্ব যারা দেয়, গায়ত্রীর তত্ত্ব যারা দেয়, তার লোক খাতির রাখতে হবে। অদ্ভুত কাণ্ড। এই দীপেশ, রণজিৎ গুহ এরা সবাই যে প্রবলেমটা করছে সেটা হলো শ্রেণীর ইকোনমিক ব্যাখ্যা। শ্রেণীর ইকোনমিক ব্যাখ্যা, অর্থাৎ শ্রেণীর দুই ধরনের ব্যাখ্যা হয়। আক্ষরিক অর্থে যে লোকটা শ্রেণী, যে লোকটা গরিব, যে লোকটা শ্রমিক, আক্ষরিক অর্থে যে শ্রমিক, এই হলো শ্রমিকের একটা ব্যাখ্যা, এটা হলো অর্থনৈতিক ব্যাখ্যা। খোদ লেনিন সাহেব কি কারখানা শ্রমিক ছিলেন? উনি কি শ্রমিক ছিলেন না? তাহলে উনি শ্রমিক শ্রেণীর নেতা হবেন কেমনে? এই প্রশ্ন উত্তর নিজেকে প্রশ্ন করছেন? তাহলে যখন শ্রমিক শ্রেণীর আরেকটা ধারণা আছে, এটাকে বলে পলিটিক্যাল শ্রেণীর ধারণা। তাহলে শ্রেণীর দুইটা ধারণা আছে, শ্রেণী ইকোনমিক অর্থের শ্রেণী, পলিটিক্যাল অর্থের শ্রেণী। এই দুইটা ভাগ করে না যারা, এরাই হলো সাবঅর্ডিনেট, এরাই হলো দীপেশ, এরাই হলো রণজিৎ গুহ, এরাই হলো জয়া চ্যাটার্জি। এরা মনে করে শ্রেণী মানে অর্থনৈতিক শ্রেণী। এরাই অরিজিনালি ওই যে ইতালির গ্রামসি, এইটা হলো ইতালির গ্রামসি ধারণা। গ্রামসি আপাদে মস্তকে একটা স্টালিনিস্ট, স্টালিনের বাইরে কিছুই পড়ে নাই তার। আর স্টালিনের প্রভাব তার উপর সবচেয়ে বেশি এই জন্য যে 1917 সালে যখন রাশিয়ান বিপ্লবটা হয়, এই বিপ্লবের প্রতিক্রিয়ায় যে বিপ্লব হয়েছিল ইতালিতে 17 সালের পরে, এইটা করতে গিয়ে যে জেলখানায় ধরা করছিল, এটি শেষ, তার জেলখানায় মরে যেতে হয়েছে গ্রামসিকে। আর এই গ্রামসির তত্ত্ব ফেরি করে এইবার আপনার এই যে সাবঅর্ডিনেটরা তৈরি হচ্ছে। জানে না সাবঅর্ডিনেট কি জিনিস। সাবঅর্ডিনেটের অরিজিনাল 1 নম্বর অযোগ্যতা হলো এই যে অর্থনৈতিক শ্রেণীর ধারণা। তাহলে আপনাদের অর্থনৈতিক শ্রেণীর ধারণা অনুযায়ী খোদ স্টালিন কি কারখানা শ্রমিক ছিল? তাহলে তুমি শ্রমিক শ্রেণীর লোক না। স্টালিন ছিল, লেনিন ছিল, কার্ল মার্কস ছিল, তাহলে ওনারা শ্রমিক শ্রেণীর নেতা হবে কেমনি? উত্তর দেন, ব্যাখ্যা দেন, দিতে পারবেন না। আপনারা এইসব গার্বেজ গুলা নিয়ে এখন পর্যন্ত কমিউনিস্টগিরি করতেছে। দীপেশ সবচেয়ে বেশি থাপ্পড়টা খাইছে এই 24 সালে 5 আগস্টের পরে। ইয়েতে আর্টিকেল লিখছিল প্রথম আলোতে, এমন গালাগালি করছে মানুষে, কারণ তখন টকবকে আগস্ট বিপ্লবের পক্ষে তরুণেরা, আর উনি এখন আওয়াজ দিতেছেন এই সাবঅর্ডিনেটগিরি করে। পরে ওটা যেন মাপসে আর একটা লেখা দিতে হয়েছে তাকে। কিন্তু এখনো দীপেশের আন্ডারে যদি একটা পিএইচডি করতে পারতাম। এরাই হলো সেই লোক যারা নয় উপনিবেশ, নিউ কলোনিয়ালিজম তত্ত্ব দিতেছে। আমি বারে বারে কমিউনিস্টদেরকে বলবো, একান্তে ঘরের দরজা আটকায় নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আমাকে বলার দরকার নেই, কেন আপনি নয় উপনিবেশ কথা ব্যবহার করেন? নয়া উপনিবেশ ব্যবহার করার মানে হলো যে আপনি 1945 সালের আগের দুনিয়ায় এখনো আছেন, এবং এখনকার দুনিয়াটাও 45 সালের আগের দুনিয়ার মতন। 45 সালের আগেই কেবলমাত্র উপনিবেশ ছিল, কলোনি ছিল। 45 সালের পরে কোথাও উপনিবেশ নাই। তাহলে 45 সালের পরের দুনিয়াটাকে ব্যাখ্যা করতে গিয়া আপনাকে উপনিবেশ দিয়ে, তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে হবে কেন? এই ব্যাখ্যা করতে যাওয়া মানে তো আপনি অযোগ্য। আপনি কল্পনা করে নিচ্ছে ওর আগেরটাই এখনো আছে, তাহলে আপনি কি পরিমাণে অযোগ্য? তাহলে দুইটা অযোগ্যতা, মারাত্মক অযোগ্যতার কথা বললাম। একটা হলো উপনিবেশ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতেছেন এখনকার দুনিয়াটাকে, দুই হলো শ্রেণী ধারণা দিয়ে ব্যাখ্যা করছে সাবঅর্ডিনেট মারায়। শ্রেণী চিন্তা একটা অর্থনৈতিক শ্রেণী চিন্তা, সাবঅর্ডিনেটদের ক্লাসের ধারণা অর্থনৈতিক ক্লাস, এটা স্টালিনের ধারণা, পলিটিক্যাল ক্লাস না। আর খোদ কার্ল মার্কসের লেখা পড়লে দেখবেন উনি কোনোদিন পরিষ্কার করে লেখেন নাই ক্লাস দুইটা অর্থেই হয়, কিন্তু লেখা পড়লে বুঝবেন কখনো ক্লাসটাকে সে পলিটিক্যাল অর্থে ইউজ করছে কার্ল মার্কস, কখনো ক্লাসটাকে ইকোনমিক অর্থে ইউজ করতেছে। আর কিন্তু কখনো বলে দিয়ে যাচ্ছে না, আমাদেরকে সচেতন করে বলে দিয়ে যাচ্ছে না যে ক্লাস কিন্তু দুইটা হয়। অর্থাৎ এটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে
শব্দটার ধারণাটাকে ইন্টারচেঞ্জলি ব্যবহার করে কখনো পলিটিক্যাল কখনো ইকোনমিক অর্থে ক্লাস শব্দটা ইউজ করেছে কার্ল মার্কস। এইটা না লেনিনও পরিষ্কার করে বলছে, স্ট্যালিন তো বুঝেই না, ও তো ধরে নিয়েছে ক্লাস মানে ইকোনমিক ক্লাস। এই জন্য স্ট্যালিনের উত্তরসূরি যেগুলা সাবঅল্টার্ন, সাবঅল্টার্ন মানে স্ট্যালিনের সাবঅল্টার্নের এই যে গুরু হলো গ্রামসি, ইতালির গ্রামসি, যে আপাদে মস্তকে একটা স্টালিনিস্ট, যে আপাদে মস্তকে একটা অর্থনৈতিক ক্লাস ধারণার লোক। এইটা কোনো একটা সাবঅল্টার্ন আবিষ্কারই করতে পারে না, টেরও পায় নাই, এটি দিয়ে চালাই দিতেছে। তাহলে আপনারা কি এগুলা ছেলে বেরোবেন না? বেশিরভাগ কমিউনিস্ট আবার কিন্তু জানে না সাবঅল্টার্নটা কি জিনিস, খায় না তাইলে। আর যারা আবার জানে তারা আবার মনে করে সাবঅল্টার্নটা কমিউনিস্টের চেয়ে বালা, অরিজিনাল। এই প্রবলেম আছে। ওকে, তাহলে আমার সার কথা হলো, মূল প্রসঙ্গটা হলো, আপনি এখনকার দুনিয়া 45 সালের পরের দুনিয়াটাকে ব্যাখ্যার কোনো যোগ্যতা নেই আপনার। এটি আমার সবচেয়ে বড় ঘোরতর আপত্তি। চাবুক মারতেছি আপনাদেরকে আমি, যাতে আপনারা হুঁশে ফেরেন যে আপনারা 45 সালের আগের উপনিবেশ ধারণা দিয়ে পরের দুনিয়াটাকে ব্যাখ্যা করতে পারেন না, পারবেন না। বিশেষ করে আপনারা আরো ওয়ার্নিং দিচ্ছি যে শেষ হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন রাস্তায়, যেহেতু এমন জায়গায় দুনিয়া চলে যাচ্ছে যেটা আমেরিকার নেতৃত্বের দুনিয়াটাও শেষ, চীনের নেতৃত্বে এটা দুনিয়া আসবো করতেছে। আপনি এখনো পর্যন্ত প্রস্তুত নেন নাই, তাহলে আপনারা কোন যুগে আছেন? কেন যে রাস্তায় ফেলে দেওয়া কুত্তার মতন হবেন আপনারা? আপনার কোনো ভিত্তি নেই, ব্যাখ্যা শিখেন নাই, কি করে ব্যাখ্যা করতে হবে টেরও পান নাই। পরের দুনিয়াটা কি করে তৈরি হচ্ছে, খুবই সংক্ষেপে বলতে গেলে এইটাকেই বলা হয় এই যে অর্ডার কথাটা কেন বারে বারে আসে, প্রায় আমি এই কথাটা বলি, এটা বলে শেষ করে দেব। অর্ডার কথাটা কেন বলি আমি? অর্ডার মানে শৃঙ্খলা বলতে পারেন। ল অ্যান্ড অর্ডার কথাটার অর্থ কি? ল অ্যান্ড অর্ডার কথাটাই আসলে রাষ্ট্র। রাষ্ট্র মানে তার একটা আইন শৃঙ্খলা থাকে, রাজনীতি থাকে, রাজনীতির থেকে একটা আইন শৃঙ্খলা থাকে, রাষ্ট্র মানে তাই। তাহলে এখন আসেন, রাষ্ট্রটা হলো লোকাল, একটা সুনির্দিষ্ট ভূখণ্ডের বেলায় রাষ্ট্র, এবং তার ভিতরে একটা ল অ্যান্ড অর্ডার, তার ভিতরে এখান থেকে শুধু অর্ডার, এই যে শৃঙ্খলা কথাটা নিলাম, একটা নিয়মের ভিতর দিয়ে সাজানো হয়েছে এটাকে, এই হলো রাষ্ট্র। ব্যবহারিক ভাবে রাষ্ট্র মানে একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে এটাকে সাজানো হয়েছে, এটা হচ্ছে অর্ডার। তাহলে এটাকে যদি আমরা লোকাল বলি, লোকাল কেন? যেটা একটা সুনির্দিষ্ট রাষ্ট্র, রাষ্ট্রের আইন কেবল রাষ্ট্রের মধ্যে খাটবে, রাষ্ট্রের সীমানার বাইরে ওর আইন খাটবে না, অযোগ্য, ব্যবহার করা যাবে না। বাংলাদেশের আইন দিয়ে ইন্ডিয়া প্রচার করা যাবে না, ইন্ডিয়ায় মানানো যাবে না মানুষকে, ইন্ডিয়ার আইন দিয়েও বাংলাদেশকে মানানো যাবে না। সেই জন্য এটাকে লোকাল যদি বলি আমরা, তাহলে আরেকটা বাকি থাকে, এরই বৃহত্তর দিকটা হচ্ছে গ্লোবাল। তাহলে লোকাল আর গ্লোবাল, এই বৃহত্তর দিকেরও তাহলে একটা রাষ্ট্র বিষয়ক ধারণা আছে, এটা কল্পনা করে নেন। আবার অ্যাকচুয়ালি নাই কেন? কারণ রাষ্ট্র মানে সার্বভৌমত্বের প্রশ্ন আসবে। তাহলে ইউনাইটেড নেশনস which is the association of states, রাষ্ট্রগুলার একটা অ্যাসোসিয়েশন মাত্র, রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু তাদের অ্যাসোসিয়েশনটা, জাতিসংঘ সার্বভৌম না, কথা মনে রাখেন। সার্বভৌম কথার মানে হলো আপনাকে ফিরে যেতে হবে পাবলিকের কাছে। রাষ্ট্র সার্বভৌম এই অর্থে রাষ্ট্র নিজে সার্বভৌম না, ওই পাবলিকও সার্বভৌম না। পাবলিক গুলা যখন সমবেত হয়েছে, সমবেত পাবলিক কথা প্লুরাল, কিন্তু পাবলিক কথা কখনো সিঙ্গুলার অর্থে ইউজ করা যায় না, কোনো ব্যক্তি পাবলিক না। ব্যক্তি যখন একসাথে দেশের মানুষের সাথে এক জায়গায় হয়েছে, তখন হি বিকেম এ পাবলিক, এই পাবলিকটা সার্বভৌম। কিন্তু এরপরেও আবার পাবলিকের যে রাষ্ট্র, এই রাষ্ট্রগুলারও আবার যে অ্যাসোসিয়েশন, ইউএন সার্বভৌম না, এটা অন্য লিগাল তর্ক, আমি ওদিকে ডিটেল যাচ্ছি না, খালি এতটুকু মনে রাখেন। কিন্তু এটা গ্লোবাল, তাহলে এটা গ্লোবাল রাষ্ট্র, গ্লোবাল আইন শৃঙ্খলা, গ্লোবাল অর্ডার, এই যে এখন আসেন মূল কথাটা আসেন, তাহলে এটা গ্লোবাল অর্ডার বলে একটা জিনিস আছে। এই গ্লোবাল অর্ডার জিনিসটাই তৈরি হচ্ছে 1945 সালের পরে, যেটার সম্পর্কে স্ট্যালিনের কোনো খবর নাই, ও জানেই না এনে কি হয়েছে। এখানে 3টে প্রতিষ্ঠান তৈরি হয়েছে এই গ্লোবাল অর্ডারটা বানাইতে। একটা ইউএন পলিটিক্যাল সাইডটা যেটা দিয়ে কভার করা হয়েছে, আর 2 হলো
আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক দিকটা, ইকোনমিক শৃঙ্খলা আনেছে যে না, আপনি না মানতে পারেন, এর ভুল ধরতে পারেন, সেটা অন্য জিনিস। কিন্তু 45 সালের পরের গ্লোবাল অর্ডার বলতে এই তিনটা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে যা যা তৈরি হয়েছে, এই কথা যে মানে না সেই হলো স্টালিনিস্ট। কারণ গ্লোবাল অর্ডারটা যে হয়েছে এটা তো বুঝে নাই সে। 45 সালের পরের দুনিয়া কি হয়েছে সে জানে না তো, এই জন্য আবার ফিরে ফিরে তাকে উপনিবেশ দিয়ে ব্যাখ্যা করতে হয়। এবার কি ধরতে পারছেন? এই যে গ্লোবাল অর্ডার ধারণাটা পারে না বলেই তখন কি বলে, ভূরাজনীতি। এই ভূরাজনীতির কোত্থেকে আসছে? এই কমিউনিস্টদের অযোগ্যতাটাকেই প্রমাণ করছে ভূরাজনীতি, ইরেসপেক্টিভ অফ কমিউনিস্ট। জিওপলিটিক্স এই শব্দটা ইউজ করবে, কারণ আপনি তো আগে না উপনিবেশিক তত্ত্ব দিয়েছেন, ওর বাইরে থেকে বেরোন না, যেহেতু আপনি ব্যাখ্যা করতে পারেন না, এই জন্য আপনি তো ভূরাজনীতি দিয়ে বলবেন। এখন এটা ভুয়া কথা, ভূরাজনীতি বলে কোনো শব্দ নাই। জিনিসটা হলো গ্লোবাল নেতৃত্ব, গ্লোবাল অর্ডারের ভিতরে, গ্লোবাল অর্ডারের নেতার ভিতরে একটা চেঞ্জ আসতেছে। এটাকে আপনার বাংলায় যেটাকে বলি পালা বদল, হ্যাঁ একটা পালা বদল হচ্ছে, এটা হচ্ছে রাইট শব্দ। কিসে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে গ্লোবাল অর্ডারের নেতা কে থাকবে, প্রভাবশালী কারা হবে, এর একটা চেঞ্জ আসছে। সেখানে আমেরিকার জায়গায় চীন আসছে, এই অর্থে পালা বদল হচ্ছে। এখন পালা বদলের সময় আমরা এখন আছি। যে কোনো এই ধরনের পালাবদল যখন ঘটবে, ধরেন যদি 2028 সালে হয়, তাহলে 2028 সালের আগের 20 বছর আর পরের 20 বছর হবে রিমার্কেবল। ওল্ড হিস্ট্রি তাই বলে। 45 সালে যদি হিস্ট্রি ধরেন, 45 সালে প্রথম একটা গ্লোবাল অর্ডার আসতেছে, তাহলে 45 সালের আগের 20 বছর আর পরের 20 বছর খুবই ইম্পর্টেন্ট। গ্লোবাল অর্ডারটাকে বোঝার জন্য বেশ খুবই ইম্পর্টেন্ট আগের 20 পরের 20। তাহলে এখনকারও গ্লোবাল অর্ডার যদি 28 সালে এসে যায়, চীনা যদি নেতৃত্ব নিয়ে দেয়, তাহলে 28 সালের পরে 20 বছর আর আগের 20 বছর খুবই ইম্পর্টেন্ট হবে বুঝার জন্য। এগুলো হলো বুঝার কায়দা। আপনারা তো এখন পালা বদলে শিখেন নাই, আপনারা এখন গ্লোবাল অর্ডার জিনিসটা শিখেন নাই, কারণ আপনারা তো স্টালিনে পড়ে আছেন। এই জন্য আপনারা বলতে পারবেন না যে চীনকে সাম্রাজ্যবাদ, এই যে একটা তত্ত্ব আছেন, এইটা প্রশ্নটা আমরা ভেঙে যাবেন, দুই ভাগ হয়ে যাবেন। কত ভাগ যে হবে না তার কোনো ঠিক নেই। পুরান চাইনিজরা না না কিসের কি, মাও সেতুং তো ওই চার কুচুকরে পাল্লাই বইটা তো কম ওজন ছেড়ে চলে গেছে, এই বলে আবার আরেকবার উঠে আসবে। এই তর্ক আপনারা ফসলা করতে পারবেন না। কিসের গ্লোবাল অর্ডার? আপনি গ্লোবাল অর্ডার বুঝেনই না, লোকাল অর্ডারই বুঝেন না, গ্লোবাল অর্ডার কোথা থেকে বুঝবেন? এই জন্য আরেকটা প্রেডিকশন নিজেই করতে পারবেন। এখনকার আবার এক যে পালা বদল, যদি চাইনিজদের নেতৃত্ব হয় তাহলে ইভেন্টটা আবার বদল হবে। তাহলে তিনটা প্রতিষ্ঠান যে গ্লোবাল অর্ডার বানাইছে, তিনটা, বাকি অনেক আছে, তিনটার পরে অনেক কিছু আছে। আমি বলেছি কি কি আছে, কি কি দিয়ে গ্লোবাল অর্ডার তৈরি হয়েছে। ইউএন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এর সাথে আরো আছে ডাব্লিউটিও আছে, এটা পরে হচ্ছে, এর ইম্পর্টেন্স গুলো বাড়তেছে পরে, এটা এরই ভিতরকার অংশ বলতে পারে। এরই ভিতরে ইউএন এর ভিতর দিয়ে আরো অনেক কিছু আছে, পলিটিক্যাল আছে। 66 সালে সবচেয়ে বড়টা হয়েছে ইকোসিকো, যেটা ইকোসক, ইকোএসওসি। এটা কি কি আনতে পারছে, কি কি পারে নাই, এরই ছা কিন্তু এটা। এই ভিতরের কথা কখনো দেখেন নাই। এই যে আদিবাসী মানান, এই আদিবাসী গুলার ফসলটা গেঞ্জামটা পাকায় রাখছে এই কোসে, জানেন আপনারা? জানেন না। কমিউনিস্টরা তো বিভক্ত, আদিবাসী প্রসঙ্গে কি পজিশন নেবে জানে না। মানে কমিউনিস্টদের ভুল, অপরাধ বলতে বলতে ইতিহাস শেষ হবে না। এত নোংরা এবং এত আউলা ঝাউলা করে রাখছে পুরো জিনিসটাকে। যে কথা বলতেছিলাম, আর একটা কথা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখনো যেহেতু অস্বীকার করতে পারতেছে না যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বলে কিছু আছে দুনিয়ায়, এখন কয় এরা হলো সুদখোর প্রতিষ্ঠান। দেখেন প্রবলেম, দেখেন ও জানেই না আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কত, ও বলে দিচ্ছে এটা হলো সুদখোর প্রতিষ্ঠান, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান। প্রথম আলো যে লোকটা তার এই কমিউনিস্ট বয়ান থেকে বেরিয়ে আসছে, আগে বলতে নিবাদ যাক আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এখন ওখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে শিখাইতেছে, সেও বলতে পারতেছে না, ও ভাবতেছে এটা হলো লোনদাতা প্রতিষ্ঠান, এটা গাধা। না, বাংলায় বললে মাইন্ড না, স্টুপিড আর কি, এই চিন্তাটা স্টুপিড। কেন ওয়ার্ল্ড ব্যাংক বানানো হলো তাই তো আপনি জানেন না, কেন আইএমএফ বানানো হয়েছে আপনি জানেন না,
খুব কম কথায় বললে পরে আপনারা যেটাকে ক্যাপিটালিজম বলেন, আসলে তো ক্যাপিটালিজম, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা গ্লোবাল ক্যাপিটালিজম এখন রান করছে, ইয়েস করছে। এই গ্লোবাল ক্যাপিটালিজমের অর্ডারটা যে বানায় রাখে, যার মাধ্যমে, যে ইনস্টিটিউশনের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে আইএমএফ। কিন্তু এইটা লোনের ব্যবসা করতে আসে না। লোনের ব্যবসা যারা করে ওদেরকে খুঁজে পাবেন ওয়াল স্ট্রিট জার্নাল, জার্নাল তো না, ওয়াল স্ট্রিটে পাবেন। ওয়াল স্ট্রিট টাইপের কোম্পানি, ওয়াল স্ট্রিট বলে এক ধরনের কোম্পানিকে বলা হয়। ওয়াল স্ট্রিটের ভিতরে কিছু কোম্পানি আছে, ওরা হলো সুদখোর প্রতিষ্ঠান, খোদ আইএমএফ না। আইএমএফ এর সুদের হারটা এটা প্রমাণ। ইভেন এমন অনেক লোন আছে, অনেক সময় এই লোনটা দেয় কোনো সুদ ছাড়া। এটা কি ব্যাখ্যা করবেন? এটা খোঁজখবর নিয়ে কথা বলেন। এটাকে আপনারা ব্যাখ্যা করতেছেন লেনিনের সাম্রাজ্যবাদ বলে বইটা লেখা আছে, ওইটার ভিত্তিতে। ওই বই লেনিনও তো জানতো না যে পরের দিকে এরকম একটা গ্লোবাল ক্যাপিটালিজম আসবে, জানতো না লেনিন। লেনিন শুরুর দিকে ওটা দেখে যেটা বলতেছে, একটা লগ্নি পুঁজি, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল একটা আছে, এটা আসতেছে কেন, সেটারও কারণ বলে দিই আমি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914, তখনও গ্লোবাল ক্যাপিটালিজম বলে কিছু আসে নাই। কথা মনে রাখেন, গ্লোবাল ক্যাপিটালিজম বলে কোনো ধারণা নাই, লেনিনের না বলে নাই। এটা কেবল শুরু হচ্ছে। আমেরিকা থেকে টাকা ধার নিচ্ছে হোল ইউরোপের বড় রাষ্ট্র, যে যত বড় কলোনি মাস্টার দেশ ব্রিটিশদের মতন, তারা সবচেয়ে বেশি টাকা ধার করছে আমেরিকার ব্যাংকগুলোর থেকে। এবং এগুলো প্রাইভেট পর্যায়ের লোন, রাষ্ট্র পর্যায়ে করার লোন না, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মতন লোন না। কেন? বড় কথা বলবো না, কথা এখন শেষের দিকে। এর কারণ হলো যে 14 সালে যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু আবার একটা খুবই লোকালি ছোট্ট করে গ্লোবাল ইকোনমি একটা শুরু হয়েছিল, অর্থাৎ কারেন্সির কনভার্সন রেট কি হবে, এইটা শুরু করছে। এটা বললে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু করবেন আপনার কমিউনিস্টরা, কিন্তু সাবধান। সেই ব্যবস্থাটা দিয়ে একটা গ্লোবাল অর্ডার তৈরি হয়েছিল। আজকে ব্রিটিশ পাউন্ড রেট কি হবে এটা কে ঠিক করতো, এরকম একটা ব্যবস্থা ছিল। এই ব্যবস্থাটাও ভেঙে যায় যুদ্ধ শুরু হয়ে গেলে পরে। ওই লোক টাকা দিত, টাকা ধার দিত খোদ ব্রিটিশ রাষ্ট্রকে, বোঝা গেছে? কিন্তু সেটাও ভেঙে যায় 14 সালের যুদ্ধ লেগে গেলে, এটা ভেঙে যায়। আর যুদ্ধের ভিতরে যুদ্ধের খরচ লাগালে এত বাড়তেছে যে রাষ্ট্রকে, তখনকার দিনের রাষ্ট্র কিন্তু আপনি চাইলেই টাকা ছাপাই দিতে পারেন না, ব্যাংকে সোনা রেখে টাকা ছাপাইতে হইতো। এই সিস্টেমে গোল্ড ব্যাকড কারেন্সি বলা হয় এটাকে। ব্যাংকে সোনা না রেখে আপনি মুদ্রা ছাপতে পারবেন না, এই নিয়মে চলতো ব্যবসা। এটা পাবলিক বিরোধিতা করবে কে? ব্যবসায়ীরাই বিরোধিতা করতো, এই নিয়মে ছিল। কিন্তু এই নিয়ম ভেঙে ফেলতে হচ্ছে, কি করবে? যুদ্ধের খরচ, এই ঘাটতিটা পূরণ দিতে তারা টাকা ধার করছিল। কোথায় পাবে? যে যুদ্ধের বাইরে আছে। এই যুদ্ধের বাইরের দেশটার নামই হলো আমেরিকা। এই জন্য উইড্রো উইলসন পড়েন, বুঝবেন। উইড্রো উইলসন 20 সালের আশেপাশের সময় 2বারের প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট। তার আমলে টাকা ধার নিত। এই অর্থে একটা গ্লোবাল অর্ডার, গ্লোবাল ইকোনমি একটা তৈরি হচ্ছে বলতে পারেন। কিন্তু আপনারা এটাকেও ষড়যন্ত্র হিসেবে দেখে বসে আছে, এটাকে ব্যাখ্যা করতে পারেন না। এটা লেনিন দেখে যায় নাই তো, লেনিন জানতে পারছে না এটা। লেনিন কেবল এই যে ধার দেওয়া শুরু হয়েছে এটা দেখেই বলতেছে এটা লগ্নি পুঁজি। কিন্তু এটা যে শেষে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক গড়ে তুলবে একটা গ্লোবাল সিস্টেম হিসেবে, গ্লোবাল ক্যাপিটালিজম হিসেবে গ্লোবাল ক্যাপিটালিজম হিসেবে একটা সিস্টেম গড়ে তুলবে, এটা লেনিন কল্পনা করে নাই, অনুমানও করে যেতে পারেন নাই। তার আমলে এটা এত পরিষ্কার হয় না, স্পষ্ট হয় নাই। তাহলে আপনি ওই লেনিনকে দিয়ে এখনকার দুনিয়া ব্যাখ্যা করবেন কি করে? আমার অরিজিনাল প্রশ্ন এইটাই, যে আপনারা 45 সালের পরের দুনিয়াটাকে ব্যাখ্যার অযোগ্য। আপনি লেনিনের 16 সালের বইয়ের ধারণা দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছেন। এটা স্বাভাবিক, একটা লোক মরার পরে কিন্তু দুনিয়া ওই কথাকে বলে যেতে পারতেই হবে না, না পারার মধ্যে কোনো কোনো তো অযোগ্যতা নাই। এটা লেনিনের অযোগ্যতা না। তার সময়কাল 1924, আসলে 23, কারণ 24শে জানুয়ারিতে উনি মারা গেছেন। আর 17 সালের পর থেকে তো বাইরের দুনিয়া দেখতেই পারেন, কোনো লেখা নাই তার,
যা তত্ত্ব দিয়েছে সব 17 সালের আগে, বিপ্লব করার পরে আর তত্ত্ব দেওয়ার সময় কইতে বিপ্লব টিকানো এই চিন্তাতে জীবন হারাম হয়ে গেছে। এই জন্য লাস্ট লেখা হলো 16 সালের বই লেখা, 16 সালের এইটাই সাম্রাজ্যবাদ বইটা। এখন আপনারা 16 সালের বই দিয়া এখন ওয়ার্ল্ড ব্যাংক IMF ব্যাখ্যা করতে আসছেন। এই যে স্টুপিডিটি না, এটা চিন্তার স্টুপিডিটি। এটা হুঁশে আসেন। তাহলে শুরু করেছিলাম যে কথা দিয়ে যে আপনি গ্লোবাল অর্ডার লোকাল অর্ডার বুঝবেন না, এটা না বুঝলে আপনি কিছুই না আসলে। আর এই যে উপনিবেশ দিয়ে ব্যাখ্যা করা, দুনিয়া ব্যাখ্যা করার এই বাহাদুরিটা, এটা ছাড়েন। এর সাথে লেনিনের কোনো সম্পর্ক নাই। স্টালিনের শুরু নাই, স্টালিন শেষ। আপনারা ভেসে যাবেন মানে ভেসে যাবেন। আর আপনাদের ভিতরে ধারণা আছে আমরা হলাম অ্যান্টি ক্যাপিটালিস্ট, পুঁজিবাদ বিরোধী। কয়জন আছেন আপনারা বলতে পারবেন সারপ্লাস ভ্যালু থিওরিটা কি? আমি এই নিয়ে এখন কথা খুলবো না, কথা খুললে আর একটা চ্যাপ্টার হয়ে যাবে। সারপ্লাস ভ্যালু এটা হচ্ছে মার্কসের অরিজিনাল তত্ত্ব, মার্কসের অরিজিনাল আবিষ্কার, যে কারণে মার্কসকে চিনে দুনিয়া। কয়জন সারপ্লাস ভ্যালু থিওরিটা জানেন? আপনারা ব্যাখ্যা করতে পারবেন? উত্তর জানা পারবেন না, কিন্তু আপনাদের ভ্যানিটি আছে একটা, সমাজতন্ত্রী আপনারা। পুঁজিবাদ বিরোধী, পুঁজি তো সবচেয়ে খারাপ জিনিস, সবচেয়ে খারাপ পাপ, পচা গলা, পুঁজিবাদ পচা গলা। সারপ্লাস ভ্যালু থিওরি জানেন না, পুঁজিবাদ পচা গলা মনে করেন কেন? বিকজ আপনার স্টালিন 1970 সালের পরে, 22 সালের পরে অ্যাকচুয়ালি একটা সোভিয়েত ইউনিয়ন গড়ে তার আন্ডারে একটা সমাজতন্ত্র গড়ছিল, টিকাইতে পারে নাই। এটাও সারপ্লাস ভ্যালু তত্ত্বের নিজস্ব ব্যাখ্যা। সারপ্লাস ভ্যালুকে নিজের মতন ব্যাখ্যা করছে, কি বলে যে মালিকানা উচ্ছেদ করে দিলেই সব ঠিক হয়ে যাবে। এই কথা মার্কস বলে নাই। মালিকানা উচ্ছেদ করে দিলে কার্ল মার্কসের সারপ্লাস ভ্যালু থিওরি ফেরত দিয়ে দেওয়া হয়ে যাবে, এটা কার্ল মার্কস বলেনি। অথচ সারা দুনিয়ার কমিউনিস্টরা এই ধারণার উপর দাঁড়ায় আছে। তাহলে আপনারা সারপ্লাস ভ্যালু থিওরি পড়েন না ঠিক মতো। যোগ্যতা থাকলে একটু পড়ে দেখেন, আমি পরের সময় পাইলে এটা নিয়ে কথা বলা। ওকে, সার কথা তাহলে হলো যতগুলা দীপেশ চক্রবর্তী টাইপের লোক আছে, সাবঅর্ডিনেট গ্রুপ আছে, এরা স্ট্যালিনের চেয়েও খারাপ। এই কথাটা একটু মনে রাখবেন। তারা কেউ না স্টালিন লেনিন পড়ছে, না খোদ কার্ল মার্কসের বই পড়ছে। তারা সেকেন্ডারি বই পড়ে আতলামো করে। আর আপনাদেরকে নতুন একটা রাস্তা দেখাচ্ছে। ওই রাস্তাটার নাম হলো এই যে উপনিবেশ। 3 নম্বর বাক্য বলতে গেলেই দেখবেন যে উপনিবেশ শব্দটা নিয়ে চলে আসছে মুখের ভিতরে। এটা দেখে চিনবেন। যারা উপনিবেশ আনবে তারা তো 45 সালের পরের দুনিয়াটা এই পর্যন্ত কি হয়েছে ব্যাখ্যা করতে পারবে না। এটা হচ্ছে আমার আজকে সার কথা। থ্যাংক ইউ।